বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত ক্লাসে তোমাদেরকে আমি পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো কণা, এই কণার পর্যায়কাল এবং কম্পাঙ্ক এই পর্যন্ত বের করেছিলাম। আমরা জানি যে স্প্রিং এক প্রান্ত যদি কোনো দৃঢ় অবলম্বনে আটকানো থাকে এবং অপর প্রান্তে কিছু ভর ঝুলিয়ে স্প্রিংটাকে নিচের দিকে টেনে ছেড়ে দিলে সে যে গতিতে দুলতে থাকবে উপর নিচে, এই গতিটাও একটা বিন্দুকে সে বিপরীত দিক থেকে বারবার অতিক্রম করবে। অতএব স্প্রিং এর গতিটাকে আমরা বলতে পারবো সরল সন্দিত গতি। তাহলে স্প্রিং এর উল্লম্ব স্প্রিং তার দোলনকাল কেমন হবে সেটা আমরা আজকে বের করব। স্প্রিং এর দোলনকাল দৃঢ় অবলম্বন, মনে করে এখানে একটা স্প্রিং আটকানো আছে। স্প্রিংটা কিছু পরিমাণ ভর এখানে দেওয়া হয়েছে যাতে স্প্রিংটা স্বাভাবিক অবস্থায় থাকে। স্প্রিং কিন্তু এখনো প্রসারিত হয়নি, স্বাভাবিক অবস্থায় আছে। এখন স্প্রিংটা নিচে কিছু ভর ঝুলানো হলো, ফলে স্প্রিংটা প্রসারিত হলো। মনে করি স্প্রিং এর নিচে এম পরিমাণ ভর ঝুলানো হলো, ফলে নিচের দিকে ওজন হলো W=mg, আর এই স্প্রিং এ প্রসারিত হলো এইদিকে। এই প্রসারণের বিপরীত দিকে তোমার স্প্রিং টান বল প্রয়োগ করবে। উপরের দিকে টি ক্রিয়া হবে, এটা স্প্রিং এর টান বল হলে এটা উপরের দিকে ক্রিয়া করবে। মনে করো তুমি স্প্রিংটিকে এক্স পরিমাণে প্রসারিত করেছো, তাহলে বহুদিন আমরা পড়েছি যে প্রত্যায়নী বল F is proportional to -x। তাহলে এখানে প্রত্যায়নী বলের বিপরীত দিকে এই বলটা ক্রিয়া করবে, অর্থাৎ T= হবে kx। সাম্য অবস্থায় স্প্রিংটা প্রসারিত হয়ে এখানে সাম্য অবস্থা বিরাজ করেছে। অতএব এই টি এবং ডাব্লিউ কি হবে? সমান হবে। তাহলে T=W, টি মানে হলো kx আর W=mg। সুতরাং K=mg/x। স্প্রিং ধ্রুবক নির্ণয়ের সূত্র হলো এটা। এখন আমরা দোলনকাল, স্মরণসূত্র স্পন্দনের গতি সম্পন্ন কোন কণার দোলনকাল আমরা পেয়েছিলাম কালকে 2π√m/k। এখানে k মানটা যদি বসানো হয়, বা এখানে দেখছো এই m/k, তাহলে x/g হয়। বা তুমি মানটা বসাই দাও, 2π√, উপরে হলো m আর নিচে হলো mg। x টা উল্টে উপরে যাবে, x উপরে হলো mm কাটা 2π√x/g। এটা স্প্রিং এর দোলনকাল, সেটা নির্ণয়ের সূত্র হলো এটা। এখন আমরা এখান থেকে কম্পাঙ্ক বের করতে পারি। যে কম্পাঙ্ক বের করতে পারে, তাহলে কম্পাঙ্ক F=1/t, তাহলে কি দাঁড়াবে? 1/2π√g/x। তাহলে স্প্রিং এর দোলনকাল নির্ণয়ের সূত্র দাঁড়ালো 2π√x/g। এখন মনে করো স্প্রিং এর স্বাভাবিক অবস্থা এটা,
এখন স্প্রিং এর নিচে কিছু ভর দেওয়া হলো, ফলে স্প্রিংটি এক্স পরিমাণে প্রসারিত হলো এবং প্রসারিত হয়ে সাম্য অবস্থা বিরাজ করলো। এখন তুই মনে করো এখানে হাত দিয়ে টান দিলে অথবা আরো কিছু ভর এখানে স্থাপন করলে, করে এটাকে গতিশীল করে দিলে, একটু টেনে এটাকে ছেড়ে দিলে, এখন এটাকে মনে করো আরো যদি বলা হয় যে এটাকে আরো 2 মিটার টেনে ছেড়ে দেওয়া হলো, তাহলে তার দোলনকাল কত হবে? এখন আগে সে প্রসারিত হয়েছিল মনে করো এখানে 3 মিটার প্রসারিত হলো, আর তুমি এটাকে 2 মিটার টেনে ছেড়ে দিছো, অর্থাৎ সে যতটুকু প্রসারিত হতে পারে তার স্থিতিস্থাপক সীমার মধ্যে তাকে প্রসারিত করে ছেড়ে দিছো। এখন এই যে এক্স এর মান টি ইকুয়াল টু টুয়াইস বাই রুট ওভার এক্স বাই জি, এক্স এর মান কিন্তু এখন এই 3 মিটার আর 2 মিটার টেনে ছেড়ে দিছো, 5 মিটার হবে না। কিন্তু এই যে পরবর্তী যে টানটা দিছো, যে এতটুকু প্রসারিত করে ছেড়ে দেওয়া হলো, এটা তার গতিতে নেওয়ার জন্য টেনেছো। স্বাভাবিক অবস্থা থেকে কিছু ভর ঝুলানোর পর যে সে প্রসারিত হয়ে সাম্য অবস্থা বিরাজ করবে, ওইটাই কিন্তু তোমার এই এক্স এর মান। এরপরে আমরা যতটুকু টেনে ছেড়ে দিব ওইটা কিন্তু এক্স এর মান হিসেবে কাউন্ট হবে না, শুধু এই মানটাই হবে এখানে। এরপরে আসি আমরা সরলসন্নিহিত গতিসম্পন্ন কণার গতিশক্তি রাশিমালা। গতিশক্তি গতদিন আলোচনা করেছিলাম যে একটা সরল দোলকের কথা যদি চিন্তা করি আমরা, ববের সাম্য অবস্থান এটা, এখানে এক্স এর মান 0 আদি অবস্থা, এটাকে আমরা যে কোনো একদিকে টেনে নিয়ে ছেড়ে দেওয়া হলো, এটাকে ছেড়ে দিলাম আমরা। এই দিকের সর্বাধিক বিস্তার এক্স এর মান হলো প্লাস এ, এই দিকের বিস্তার এক্স ইকুয়াল টু কত মাইনাস এ। এখন এই যে বস্তুটা সরল সন্নিহিত গতিতে স্পন্দনরত, মনে করো ওই বস্তুর ভর এম, আর টি সময় পর তার বেগ হলো মনে করো ভি, এম ভরের বস্তু, এবং টি সময় পর সাম্য অবস্থান থেকে তার সরণ হয়েছে এক্স, এবং এক্স সরণ যেখানে হয়েছে সেখানে তার বেগ হলো ভি। তাহলে কতদিন আমরা কিন্তু বেগ বের করেছিলাম, ভি ইকুয়াল টু বেগের রাশিমালা হয়েছিল এ ওমেগা কস ওমেগা টি প্লাস ডেল্টা, বেগের রাশিমালা এটা হয়েছিল আমাদের। এটাকে আমরা আরো ক্যালকুলেশন করেছিলাম যে ওমেগা রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এটা বেগের রাশিমালা। এখন যদি গতিশক্তি বের করি, গতিশক্তি মনে করো ই কে, তার সূত্র হলো হাফ এম ভি স্কয়ার, ভি এর মান এটা হাফ এম এ স্কয়ার ওমেগা স্কয়ার কজ স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। এখন ওমেগা স্কয়ার মান আমরা জানি কে বাই এম, কজ স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। এম এম কাটা গেল, হাফ কে এ স্কয়ার কজ স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। এটা গতিশক্তি হলো, এটা গতিশক্তি নির্ণয়ের সূত্র হলো এটা। এখন আমরা জানি যে কোসাইন ফাংশন, তার যে লেখচিত্র আঁকা হয়, কোসাইন ফাংশনের ত্রিকোণমিতিতে তার লেখচিত্র রেখেছ, তার সর্বোচ্চ মান হয় +1 আর সর্বনিম্ন মান হয় -1। তাহলে এই cos ওমেগা টি প্লাস ডেল্টা, এটা সর্বোচ্চ মান হবে +1, তখন এই গতিশক্তিটা হয়ে যাবে সর্বোচ্চ। তাহলে এটা যদি +1 হয়, তাহলে ই কে ম্যাক্সিমাম
সর্বোচ্চ গতিশক্তি কত হচ্ছে হাফ কে এ স্কয়ার। এটা তার সর্বোচ্চ গতিশক্তি, যেহেতু এটা সর্বাধিক মান ধরেছে +1। এখন আমরা যদি এখানে ডেল্টা ইকুয়াল টু 0 লিখি, ডেল্টা ইকুয়াল টু 0 ধরে এই গতিশক্তি সমীকরণ যদি আমরা আঁকতে চাই, কে ইকুয়াল টু হাফ কে এ স্কয়ার কজ স্কয়ার ওমেগা টি। তাহলে কোসাইন ফাংশনের আমরা লেখচিত্র আঁকতে চাচ্ছি। তাহলে আমরা এখন গতিশক্তি যদি লেখচিত্র দেখতে চাই, এক্স অক্ষ বরাবর টাইম, ওয়াই অক্ষ বরাবর গতিশক্তির মান স্থাপন করলাম। তাহলে যেহেতু cos 0 1 ডিগ্রিতে সময়ের মান যখন 0, দেখো গতিশক্তির মান হলো এটা সর্বাধিক মান। এখন আস্তে আস্তে গতিশক্তি কমে যাচ্ছে। এই টি এর মান যখন পর্যায়কালের 1/4 অংশ, তখন গতিশক্তি 0 হয়ে গেল। আবার গতিশক্তি টি এর মান বাড়ছে, গতিশক্তি বেড়ে যাচ্ছে। যখন টি এর মান সম্পূর্ণ পর্যায়কালের অর্ধেক হবে, তখন গতিশক্তির মান সর্বাধিক প্রাপ্ত হবে, সর্বোচ্চ গতিশক্তি হবে। এভাবে আবার গতিশক্তি কমে যাবে। যখন টি এর মান পর্যায়কালের 4/1 গুণ হবে, তখন আবার 0 হয়ে যাবে। এবং যখন পূর্ণ পর্যায়কালে গতিশক্তিটা হয়ে যাবে আবার সর্বাধিক। এইভাবে গতিশক্তি 0 থেকে আস্তে আস্তে সর্বোচ্চ মানে, আবার 0তে আবার সর্বোচ্চ মানে, এইভাবে গতিশক্তি কি করে বিস্তার করতে থাকে। এখন যদি আমরা দেখলাম কি গতিশক্তি ই কে ইকুয়াল টু সূত্র হলো হাফ কে স্কয়ার কজ স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা ছিল। আমরা ডেল্টার মান 0 ধরে, ডেল্টা আদি দশা, আমরা এটা ব্যাখ্যা করব দশা। তো আদি দশাতে 0 হয়ে যায়, তখন তার লেখচিত্রটা হবে এইরকম। এবার দেখি আমরা বিভব শক্তি কেমন হয়। সরল সন্নিহিত গতি সম্পন্ন কোন কণার বিভব শক্তি। প্রথমে যে কোনো একটা বস্তু মনে করে সাম্য অবস্থানে আছে, x = 0 অবস্থানে আছে। তুমি এখন এই দিকে তার সরণ ঘটাতে চাচ্ছ, বল প্রয়োগ করে, এজেন্ট দিয়ে বল প্রয়োগ করে ওই দিকে সরণ ঘটাতে চাচ্ছ। এখন বস্তু যখন এইদিকে সরণ ঘটানো হয়, তখন সে কি করে, ওই বলের বিরুদ্ধে সে পূর্বের অবস্থায় ফিরে আসতে চায়। তুমি বল প্রয়োগ করেছো ওই দিকে। এখন বস্তু কিন্তু তার যখন তুমি এই বস্তুকে সরণ ঘটাতে চাইবে, অটোমেটিকলি সেখানে একটি বল তৈরি হয়, যে বল বস্তুকে তার পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে চায়। ওই বলটা হলো প্রত্যায়নী বল। তোমার এজেন্টের বল ওই দিকে, আর প্রত্যায়নী বল এজেন্টের বিপরীত দিকে। আর সেই প্রত্যায়নী বল আমরা দেখেছিলাম যে F = -kx, যেটা বস্তুকে এই দিকে আনতে চায়। এখন তুমি এই প্রত্যায়নী বলের বিরুদ্ধে তার বিপরীত দিকে কিছু বল প্রয়োগ করে বস্তু সরণ ঘটাতে চাচ্ছ। যেমন মনে করো তুমি এইখান থেকে মনে করো এতটুকু সরণ ঘটাতে চাচ্ছে, x পরিমাণে মনে করো সরণ ঘটাতে চাচ্ছ। তাহলে এই সরণ ঘটাতে হলে তোমাকে কি করতে হবে, এই প্রত্যায়নী বলের বিপরীত দিকে সমপরিমাণ বল প্রয়োগ করতে হবে। তোমার সেই এজেন্টের বল, মনে করো এজেন্টের বল যদি F' হয়, তাহলে সেটা হবে ওইটার সমমানের কিন্তু বিপরীত দিকে। তাহলে F এর মান যদি বসাই, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল kx। এই প্রত্যায়নী বলের বিরুদ্ধে বল প্রয়োগ করে বস্তুটাকে তুমি যে সরাতে চাচ্ছ, এই বল প্রয়োগ করে সরানো হলে, মানে সরণ হলো,
তাহলে ওই এজেন্টের এই যে বল আর ওই সরণ, কতটুকু সরণ ঘটাচ্ছ, এই দুটার গুণফল হবে কৃত কাজ। আর এই কৃত কাজ এই বস্তুতে একটি শক্তি হিসাবে সঞ্চিত হবে, যে শক্তিটা হলো তোমার বিভব শক্তি। তাহলে মূলত কৃত কাজ বের করতে পারলেই আমরা বিভব শক্তি বের করতে পারবো। তাহলে আমরা দেখলাম প্রত্যায়নী বল, তার বিরুদ্ধে আমরা মনে করি এক্স পরিমাণে বস্তু সরণ ঘটালাম, আর সেই সরণ ঘটাতে এজেন্টের দ্বারা বল হবে এফ ড্যাশ ইকুয়াল টু সেই বলের মান হলো কত, কে এক্স। এখন এই বলের দ্বারা আমরা মনে করি এক্স সরণ ঘটাবো। নিম্ন সীমা আমার ক্ষুদ্র সরণ বের করে নিতে পারো, ক্ষুদ্র সরণ মনে করো ডিএক্স। এই ডিএক্স সরণের জন্য যে কাজ মনে করো তোমার ডিডব্লিউ, তাহলে সেই বল ইন্টু এই সরণ। তাহলে আমরা এফ ড্যাশের মান যদি এখানে বসাই দিই, কে এক্স ডিএক্স, ডিএক্স ক্ষুদ্র সরণের জন্য এই বলের দ্বারা, এফ ড্যাশ বলের দ্বারা কৃত কাজ হইল এটা। এখন যদি আমরা x ইকুয়াল টু 0 থেকে x সরণ ঘটায় বস্তুটা, তাহলে মোট কাজ কতটুকু হবে? মোট কাজ হবে এরকম অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কাজের সমষ্টি সমান। তাহলে মোট কাজ w ইকুয়াল টু ইন্টিগ্রেশন dw, dw মানটা আমরা এখানে বসাই, কে ধ্রুবক বাইরে রাখলাম, x dx। তাহলে আমরা x ইকুয়াল টু 0 থেকে x সরণ পর্যন্ত আমরা x পর্যন্ত সরণ ঘটাইছি। তাহলে আমাদের নিম্ন সীমা হলো 0, ঊর্ধ্ব সীমা হলো x। এখন আমাদের ইন্টিগ্রেশন করি, x এর পাওয়ার 1, তাহলে 2 হবে, আবার 2 দিয়ে ভাগ, সামনে লিখলাম হাফ কে এক্স স্কয়ার, ঊর্ধ্ব সীমা x, নিম্ন সীমা 0, ঊর্ধ্ব সীমা মাইনাস নিম্ন সীমা বসালে হাফ কে এক্স স্কয়ার। কৃত কাজ হইল এটা। শুরুতে বলেছি যে কৃত কাজ হবে তোমার বিভব শক্তি। তাহলে এই এক্স সরণের জন্য ওই বস্তুতে সঞ্চিত বিভব শক্তি ইউ হয়, তাহলে ইউ ইকুয়াল টু হবে হাফ কে এক্স স্কয়ার। এটা বিভব শক্তি নির্ণয়ের সূত্র। আবার তুমি এক্স এর সূত্র শিখেছো, এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এক্স এর মান যদি এখানে পুট করা হয়, তাহলে হাফ কে এ স্কয়ার সাইন স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। ঠিক গতিশক্তির বিভব শক্তি কিন্তু সূত্র মনে রাখার পদ্ধতি, গতিশক্তিতে এখানে কজ স্কয়ার এসেছিল, আর বিভব শক্তি শুধু সাইন স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। যেমন কোসাইন ফাংশনের সর্বাধিক মান +1, তেমনি ভাবে তোমরা ত্রিকোণমিতিতে লেখচিত্র রেখে দেখছো এই সাইন ফাংশনের সর্বাধিক মান হলো +1। তাহলে এটার মান +1 যদি হয়, তাহলে বিভব শক্তি হবে সর্বাধিক। তার মানে ইউ ম্যাক্সিমাম ইকুয়াল টু কত আছে, হাফ কে এ স্কয়ার। আগেরটাও কিন্তু ই কে ম্যাক্সিমাম, সেটা কিন্তু হাফ কে এ স্কয়ার হয়েছিল। সর্বাধিক বিভব শক্তি হলো এটা। এখন এই সাইন ফাংশনের লেখচিত্র তোমরা ত্রিকোণমিতিতে এঁকেছো, সাইন ফাংশনের লেখচিত্রটা এরকম এইভাবে হয়। যেহেতু এখানে বর্গ আছে, তাহলে নিচের এই অংশটা আর হবে না, শুধু উপরের অংশ হবে, কারণ ঋণাত্মকের বর্গ গুলি তো ধনাত্মক হয়ে যাবে। তাহলে আমরা আগের মতোই যে ডেল্টা ইকুয়াল টু যদি 0 লিখে এই যে ইউ ইকুয়াল টু, তাহলে কি দাঁড়াচ্ছে, হাফ কে এ স্কয়ার সাইন স্কয়ার ওমেগা টি। এটা যদি আমরা লেখচিত্র দেখতে চাই, তাহলে লেখচিত্রটা কেমন হবে, ঠিক আগের মতোই এইদিকে আমরা টাইম টি, আর এইদিকে বিভব শক্তি। এটা এখানে টাইম হলো 0, এটা মনে করো t/4, এটা মনে করো t/2, মানে 2 × t/4।
কাটাকাটি হলো T/2, 3 into T/4, 4 into T/4, তার মানে T হবে কাটাকাটি করলে। এখন এটা মনে করো সর্বাধিক বিভব শক্তি। এইভাবে লেখছি তো যেতে থাকবে। দেখো বিভব শক্তির মান সর্বনিম্ন থেকে আস্তে আস্তে বেড়ে এই সর্বাধিক মানে পৌঁছালো যখন পর্যায়কালের 1/4 অংশ হলো। অর্ধ পর্যায়কালে দেখো বিভব শক্তি আবার কমে যাচ্ছে আস্তে আস্তে। যেমন এইখানে বিভব শক্তির মান এতটুকু, যখন এইখানে আসছে তখন বিভব শক্তির মান এতটুকু কমে গেল, এখানে আরো কমে গেল, এখানে বিভব শক্তি 0 হয়ে গেল, 0 থেকে আবার বেড়ে গেল। ওই পর্যায়কালের 1/4 অংশের 3 গুণে আবার সর্বাধিক হয়ে গেল, পূর্ণ পর্যায়কালে তার বিভব শক্তি 0 হয়ে গেল। এইভাবে তাহলে এই জন্য সর্বাধিক বিভব শক্তি যেটা আমরা পেয়েছি 12kA²। আমরা জানি যে যান্ত্রিক শক্তি, যে বিভব শক্তি আর গতি শক্তির সমষ্টি, এটা হলো তোমার কি যান্ত্রিক শক্তি। তাহলে আমরা যান্ত্রিক শক্তি বের করতে চাই, যান্ত্রিক শক্তি ইকুয়াল টু হবে বিভব শক্তি প্লাস গতি শক্তি। বিভব শক্তির সূত্র কি পেলাম? 12kA² sin স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। গতি শক্তি পেয়েছি 12kA² cos স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। আমরা এখান থেকে যদি 12kA² কমন নিই তাহলে sin স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা প্লাস cos স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা, এটার মান হয়ে যাবে কত? 1। তাহলে আমাদের এখান থেকে রেজাল্ট আসবে 12kA²। এটা যান্ত্রিক শক্তি। এখন আমরা জানি যান্ত্রিক শক্তি ধ্রুব থাকে, সর্বদা একই থাকে। আমরা যদি এই দুটা গতি শক্তির যোগফল লেখচিত্রে আমরা দেখাই, বিভব শক্তি এবং গতি শক্তি দুইটা আমরা এক লেখচিত্রে দেখাবো, যখন ডেল্টার মান 0 তখন কি অবস্থা হবে দেখো। এবার সাম্য অবস্থানের বিন্দু, এখানে x ইকুয়াল টু 0, সর্বাধিক বিস্তার মনে করে এই পর্যন্ত x ইকুয়াল টু a, x ইকুয়াল টু মাইনাস a। গতিশক্তি আমরা দেখলাম, কিছুক্ষণ আগে দেখে আসলাম যে গতিশক্তি এখানে 0, মানে গতিশক্তির লেখচিত্রটা এইখানে x ইকুয়াল টু a বিন্দুতে গতিশক্তির মান সর্বাধিক, অথবা x ইকুয়াল টু মাইনাস a অপর প্রান্তে গতিশক্তির মান সর্বাধিক। আর সাম্য অবস্থানে যখন এইদিকে বস্তুটা এই বাম প্রান্ত থেকে আস্তে আস্তে সাম্য অবস্থানের দিকে যাবে, আস্তে আস্তে আগাচ্ছে এইদিকে, গতিশক্তি দেখো আস্তে আস্তে কমে যাচ্ছে। যখন সাম্য অবস্থায় আসবে তখন তার গতিশক্তিটা 0 হয়ে যাবে। আবার যখন ওই প্রান্তের দিকে যেতে থাকবে তখন তার গতিশক্তি আস্তে 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 বাড়তে বাড়তে একেবারে এখানে তার গতিশক্তি যাবে সর্বাধিক। এবার বিভব শক্তির বেলায় এটাকে আমরা ডট ডট দিয়ে দিই, তাহলে পার্থক্য বোঝা যাবে। বিভব শক্তি হলো এটা, অর্থাৎ এক প্রান্তে
ওই প্রান্তে এখানে গেলে বিভব শক্তি থাকবে না, এখানে বিভব শক্তি থাকবে না। এই বিন্দুতে সাম্য অবস্থানে তার বিভব শক্তি সর্বাধিক হয়ে যাবে। এখন মোট শক্তি, এগুলো মোট শক্তি হাফ কে স্কয়ার, এটা হবে তার মোট শক্তি। যেমন মনে করো এই বিন্দুতে দেখো x ইকুয়াল টু এ বিন্দুতে গতিশক্তির মান হবে সর্বাধিক। সর্বাধিক গতিশক্তি কত? হাফ কে স্কয়ার। এটা মনে করো তোমার গতিশক্তির, এটা আর এই লেখচিত্রটা মনে করো বিভব শক্তির। এটা এখন এইখানে আমার এই বিন্দুতে x ইকুয়াল টু এ বিন্দুতে বিভব শক্তির মান 0 আর গতি শক্তি হাফ কে স্কয়ার। তাহলে যান্ত্রিক শক্তি বিভব শক্তি হয়ে গেল 0, গতি শক্তি হাফ কে স্কয়ার, তাহলে মোট শক্তি হলো এটা বা যান্ত্রিক শক্তি হলো এটা। এখানে দেখো x ইকুয়াল টু 0 বিন্দুতে, এই বিন্দুতে আমার গতি শক্তির কোনো মান নেই 0, তাহলে এটা 0 যোগ বিভব শক্তি, এখানে বিভব শক্তি সর্বাধিক, সর্বাধিক তো হাফ কে স্কয়ার, তাহলে হাফ কে স্কয়ার যোগ 0 অর্থাৎ যান্ত্রিক শক্তি বা মোট শক্তি হাফ কে স্কয়ার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে কোনো মুহূর্তে তার মোট শক্তি ধ্রুব থাকে, একই রকম থাকে। মুহূর্ত বলতে মনে করো যে টি ইকুয়াল টু 0, টি ইকুয়াল টু t/4, 3, t/2, ওই যে সময়গুলোতে, ওই সময়গুলোতে যে তার মোট শক্তি বের করা হয় সর্বদা একই রকম থাকে। সেটা 0 সময় হবে, টি এর মান মনে করো t/2 তে হবে, এরকম t ইকুয়াল টু 3, t/4, t ইকুয়াল টু তোমার 3t/4, প্রতিটা সময়ে মোট শক্তির মান একই হবে এবং সেটার মান কত হবে? হাফ কে স্কয়ার হবে। এখন আসি আমরা সরল সন্ধিত ব্যবকলনী যে সমীকরণ, এই সমীকরণ থেকে আমরা কিভাবে সরণের মান বের করতে পারি। তাহলে সরল সন্ধিত গতির ব্যবকলনী সমীকরণ থেকে সরণ নির্ণয়। আমরা সরণ যে x ইকুয়াল টু a sin ওমেগা d প্লাস ডেল্টা, এটা আমরা বলছি, এটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? আমরা ইতিমধ্যে কিন্তু বেগ নির্ণয় করেছি, ত্বরণ নির্ণয় করেছি, পর্যায়কাল নির্ণয় করেছি, কম্পাঙ্ক নির্ণয় করেছি, তারপরে বিভব শক্তি নির্ণয় করেছি, গতিশক্তি নির্ণয় করেছি, সবগুলো আমরা আলোচনা করেছি। এখন আসি আমরা কিভাবে সরণটা বের করতে পারি। তাহলে ব্যবকলনীর সমীকরণ কি? ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার এক্স ইকুয়াল টু 0। উভয় পক্ষকে আমি 2dx বাই ডিটি দ্বারা গুণ করলাম। dx বাই ডিটি দ্বারা গুণ করলাম। এটাকে লেখা যায় এটাকে dx বাই ডিটি হোল স্কয়ারকে আমরা t এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি, তাহলে এটা ডিফারেন্সিয়েশন পাওয়ার আছে, পাওয়ার আগে আসলো, পাওয়ার থেকে 1 বিয়োগ করলে এটা হলো। এবার dx বাই ডিটি এর ডিফারেন্সিয়েশন হবে, এটার ডিফারেন্সিয়েশন t এর সাপেক্ষে, তাহলে d স্কয়ার x বাই dt স্কয়ার। তাহলে এই রাশিটাকে আমরা এটা লিখতে পারি। এখানে দেখো d dt ওমেগা স্কয়ার x স্কয়ার ইকুয়াল টু 0। ওমেগা স্কয়ার তো ধ্রুবক, এটা ডিফারেন্সিয়েশন হবে না। x স্কয়ার এর ডিফারেন্সিয়েশন কত? x স্কয়ার এর ডিফারেন্সিয়েশন হলো 2x, এই যে 2x ছিল, আমি এটাকে d dt x স্কয়ার লিখলাম। তাহলে আগের লাইন এই লাইন একই রইল, উভয় থেকে আমি d dt একসাথে করি।
এখন আমি উভয় পক্ষে সমাকলন করব, এটাকে ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন এটা কাটা যাবে সমাকলন করে। তাহলে এখানে ইন্টিগ্রেশন করলে এটা কাটা, তাহলে কি থাকবে এখানে dx বাই dt হোল স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার এক্স স্কয়ার। তাহলে সমাকলন ধ্রুবক যোগ করতে হবে, সি এখানে সমাকলন ধ্রুবক। এটা ইকুয়েশন নাম্বার 1। এখানে দেখো একটা রাশি আছে dx বাই dt, তোমাদেরকে আলোচনা এসেছে এটা t সময় পর বেগ, আর x হলো সরণ। এখন মনে করেন সরল দোলকের কথা যদি চিন্তা করি, সাম্য অবস্থা হলো এখানে x ইকুয়াল টু 0 এই জায়গায়। তখন t সময় পর মনে করো তার সরণ হয়েছে x t সময় পর। এখন এখানে তার বেগ হয়েছে, এখানে বেগ dx বাই dt। x এর মান যদি 0 হয় এইখানে, তাহলে তো তোমার বেগের মান 0 হয়ে যাবে, এটা আর মান থাকবে না। আবার বহুদিন পড়েছে যে এই একেবারে প্রান্তে যখন এখানে বেগ বের করেছ v ইকুয়াল টু a ওমেগা রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার। যখন x এর মান যখন a প্লাসে অথবা মাইনাসে, তখন কিন্তু বেগ বলতে dx বাই dt এটা কিন্তু 0। তাহলে আমরা কি বলতে পারি, x এর মান যখন a তখন এই dx বাই dt 0। এই যে এখান থেকে দেখছি, যখন x ইকুয়াল টু a, সেটা প্লাসে হোক আর মাইনাসে হোক যাই হোক, তখন বেগ dx বাই dt এটার মান কত হলো 0 হলো। এই মানটা আমরা এখন একে বসাচ্ছি, তাহলে বেগ 0, এটা 0 হয়ে গেল, প্লাস ওমেগা স্কয়ার x এর মান হলো a স্কয়ার ইকুয়াল টু c ইকুয়াল টু ওমেগা স্কয়ার a স্কয়ার। এই মানটা একে বসাই দাও, তাহলে 1 নং হতে কি পাচ্ছি dx বাই dt হোল স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার এক্স স্কয়ার ইকুয়াল টু ওমেগা স্কয়ার এ স্কয়ার। ওইদিকে সাইড চেঞ্জ করলে ওমেগা স্কয়ার কমন নেওয়া যাবে, তাহলে কি থাকে আর dx বাই dt হোল স্কয়ার ওমেগা স্কয়ার যদি কমন নিই আমি স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এখানে রুটটা বর্গমূল করে দাও, তাহলে রুট চলে স্কয়ার চলে যাবে, dx বাই dt ওমেগা রুট ওভার a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। এখানে আবার যদি ইন্টিগ্রেশন করো, এটাকে যে আবার ইন্টিগ্রেশন করা হয়, সাজাইনি x গুলো x ভেরিয়েবল একদিকে নিয়ে আসি, dx বাই রুট ওভার a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ওমেগা dt। এখন তুমি আবার সমাকলন করো, ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ওমেগা dt। এটা ডিরেক্ট সূত্র, এটা a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার sin ইনভার্স x বাই a और sin ইনভার্স x বাই a বড় হাতের ইকুয়াল টু ওমেগা t। ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট মনে করো c1, এটা সমীকরণ দিলে মনে করো 2। তাহলে এখানে t এর উপরে x নির্ভরশীল, যখন t এর মান 0, এইখানে টাইম 0 তে এখানে, তখন x এর মান তাহলে x নট আদি অবস্থা। যখন t ইকুয়াল টু 0 তখন সরণ x ইকুয়াল টু মনে করো x নট, তাহলে এখানে কি দাঁড়ায় sin ইনভার্স x নট বাই a, এটা তো 0 প্লাস c1। a sin ইনভার্স এটা একটা কোণ,
sin inverse x naught by a, c1 equal to sin inverse x naught by a, এটা একটা কোণ আর কি। এখন এটাকে বলা হয় আদি দশা কোণ, আদি দশা কোণ এটা, তাহলে এটাকে ডেল্টা ধরা হয় সাধারণত। তাহলে c1 এর মান কত পেলাম? ডেল্টা। এখানে যে বসানো হয় 2 নং-এ sin inverse x by a ওমেগা টি, c1 এর মান কত পেয়েছি জানো? ডেল্টা। এই তো হয়ে গেল এখন। তাহলে x by a sin of ওমেগা টি প্লাস ডেল্টা, সুতরাং x ইকুয়াল টু a sin ওমেগা টি প্লাস ডেল্টা। এগুলো আমাদের সরণের সমীকরণ। তাহলে সরল সমিতির স্পন্দন গতির আমাদের প্রায় শেষ পর্যায়ে। এই চ্যাপ্টারটা দুইটা ভাগে বিভক্ত, একটা হলো সরল দোলকের গতি, সরল সন্ধির স্পন্দন গতি, এই দুটো নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা এখনো পর্যন্ত সরল সন্ধির স্পন্দন গতি নিয়ে আলোচনা করছি, আর অল্প একটু বাকি আছে। তাহলে আজকে এই পর্যন্তই। দোয়া রেখো সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।